হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আছি। আজকে আমাদের প্রোগ্রামের হোস্ট মারিয়া, এবং আমাদের সাথে আছে ইআইএমসি কনসালটেন্সির সিনিয়র কনসালটেন্ট এবং ফাউন্ডার শবনম হক নিপা। হ্যালো আপু, আমাদের আজকে এই শোতে হচ্ছে আপনাকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, ভালো আছি। আপু, রাইট নাও তো আপনি কানাডাতে আছেন। সো ওখানকার কি অবস্থা, জাস্ট একটু ওয়েদার সম্পর্কে যদি জিজ্ঞেস করি। কানাডার ভ্যানকুভারের যদি বলি, কম্পেয়ার টু আদার প্রভিন্সেস, এখানকার ওয়েদার খুবই সুন্দর। লাইক সাসকেচুয়ান অথবা ম্যানিটোবা, অ্যালবার্টা, এদের তুলনায় যদি বলি, ভ্যানকুভার ইজ দ্য বেস্ট ওয়েদার among other provinces. So হ্যাঁ, এটা one of the best place actually. যাক, দ্যাটস রিয়েলি গুড। আচ্ছা, আম, দর্শক আপনাদের সবাইকে হচ্ছে আজকে আমি একটু জানিয়ে দিচ্ছি যে আমাদের এই যে আজকের প্রোগ্রামটা বা যে ওয়েবিনারটা, এটার আজকে আমাদের বিষয় হচ্ছে পোল্যান্ডে একটা মেডিকেল বা হেলথ কেয়ারের হচ্ছে একটা সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে এসেছে আপু আমাদের এখানে। সো প্রোগ্রামটার সম্পর্কে হচ্ছে আপুর কাছ থেকে জানতে চাবো। তার আগে একটুখানি বলে নিই, আজকে আমাদের যে পোল্যান্ডের যে স্টাডি প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে জুনিয়র ডক্টর লাইসেন্সিং এর প্রোগ্রাম। সো এই যে অপরচুনিটি নিয়ে এসেছে এনাম ইন্টারন্যাশনাল। সো আমি একটু জানতে চাচ্ছি আপু আপনার কাছে যে প্রোগ্রাম এই অপরচুনিটি সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, যদি আমি প্রোগ্রামটা সম্পর্কে বলি, আপনারা যারা মেডিকেল হেলথ প্রফেশনে আছেন, স্পেশালি যারা ডক্টর অথবা জি। স্পেশালাইজেশন করছে অথবা এমবিবিএস পড়াশোনা করছে, হেলথ কেয়ার প্রফেশনে যারা আছে, তাদেরকে প্রথম কথাই বলে রাখি যে হেলথ কেয়ার প্রফেশনালদের যে ডিমান্ড, সেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনারা সবাই নিশ্চয়ই জানেন, এটা খুবই বেশি। এবং জি। স্পেশালি ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, হেলথ কেয়ার প্রফেশনালদের স্পেশালি ভালো ডক্টরদের ডিমান্ড সবসময় হাই থাকে। মানে এটা একটা অলওয়েজ ডিমান্ডিং প্রফেশনের মধ্যে একটা। কিন্তু ডক্টরদের একটা বিষয় যেটা আমরা জানি, যে রেগুলেটেড প্রফেশন, যাদেরকে লাইসেন্সিং এক্সাম দিয়ে কোথাও যেতে হয়, এর মধ্যে ডক্টর হচ্ছে অন্যতম, এবং ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং তাদের জন্য। কারণ তারা যে কোনো দেশেই যায় না কেন, তাদেরকে সেই দেশের একটা লাইসেন্স এক্সাম দিতে হয়, and সেই লাইসেন্সটা পেলে দেন দে ক্যান প্র্যাকটিস ইন দেয়ার ওন প্রফেশন। সো আমরা জি। জানি যে ডক্টররা যারা ইউজুয়ালি আছে, তারা বিভিন্ন দেশে যদি তারা মাইগ্রেট হতে চায় অথবা জব করতে চায়, তখন তারা এই লাইসেন্সিং এক্সামটা দেয়। এবং লাইসেন্সিং এক্সামটা শুধু তা না, এটার কোনো প্রপার কোনো গাইডলাইন বলতে পারি অথবা প্রপার কোনো ইনস্টিটিউট নাই যারা এই লাইসেন্সিং এক্সাম গুলো দেওয়াতে হেল্প করে। যারা খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট অথবা ট্যালেন্টেড, তারা কি করে, তারা অনলাইন থেকে অথবা বিভিন্নভাবে ওয়েব ব্রাউজিং করে বা বিভিন্নভাবে ইনফরমেশন কালেক্ট করে তারা এই প্রোগ্রামগুলো বের করে নিয়ে আসে এবং নিজেরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করে। এখন এটা আপনি বলতে পারেন কতজন এরকম সাকসেস হয়। বেশ জি। এটা কম্পিটিটিভ এবং খুব হাই এক্সপেন্সিভ। আপনারা নিশ্চয়ই জানেন, ইউএসএমএলই এক্সামের মাধ্যমে ইউএসএ তে সেটেল হওয়া যায় ডক্টরদের লাইসেন্সিং এক্সাম। অস্ট্রেলিয়াতে এএমসি বলে যেটা, ঠিক ইউরোপেও আছে। তো ওরা যে এক্সাম গুলো দেয়, তখন ওদেরকে এই অনেকগুলো ধাপের ভিতর দিয়ে যেতে হয় এবং এক্সাম গুলো পাশ করা খুব কঠিন, প্লাস খরচ সাপেক্ষ। তো আমাদের লাইসেন্সিং প্রোগ্রামটা একটু এক্সেপশনাল। পোল্যান্ডের যেটা অপরচুনিটিটা আমাদের দিয়েছে, সেটা হচ্ছে তারা 2 বছরের লাইসেন্সিং এক্সামের জন্য তারা তাদেরকে প্রিপেয়ার করবে। এটা হচ্ছে এমবিবিএস রানিং স্টুডেন্ট হতে পারে, এমবিবিএস পাশ করে বের হয়ে অলরেডি মেডিকেল প্র্যাকটিস করছে বাংলাদেশে, তারা হতে পারে, অথবা 8-10 বছর হয়ে অলরেডি ডক্টর তার প্রফেশনে আছে, তারা এক্সপিরিয়েন্স যার। এক্সপেরিয়েন্স আছে। তো তারা যেটা করতে পারে, তারা ইউরোপের এই লাইসেন্সিং এক্সামটার মাধ্যমে, যেটা তাকে ফুললি প্রিপেয়ার করা হবে থিওরিটিক্যালি, অ্যাট দ্য সেম টাইম দে উইল বি প্রিপেয়ার্ড ফর ক্লিনিক্যাল ট্রেনিং অ্যাজ ওয়েল। সো তখন তারা এই এক্সামটা 2 বছর পড়াশোনা শেষ করে একটা এক্সাম দিয়ে then they can do job among, in 27 countries in Europe. Like ইউরোপের একটা সুবিধা হচ্ছে, আপনি যদি একটা দেশের লাইসেন্স নিতে পারেন, it could be Denmark, it could be German or any countries, so আপনি 27টা দেশে you can apply for job. So এটা একটা বড় সুযোগ। So you have a job opportunity for 27 countries, not only Poland. So সেই প্রোগ্রামটাই হচ্ছে এই জুনিয়র ডক্টর, যেটা 2 বছরের প্রোগ্রাম। 11 মাস থিওরিটিক্যাল আর 13 মাস হচ্ছে ক্লিনিক্যাল। 13 মাসের ক্লিনিক্যাল ট্রেনিং এর মধ্যে তাকে পে করা হবে ক্যান্ডিডেটকে পার মান্থে আচ্ছা। 1500 থেকে 2000 ইউরোর মতো তারা একটা স্টাইপেন্ড পায়। এই ইন্টার্নশিপের মতো। হ্যাঁ। সো জি। তারা এই 2 বছরের ভিতরে পড়াশোনা শেষ করে দেন দে ক্যান অ্যাপ্লাই। হুম। কারণ যারা আপনাকে পড়াবে,
তারা ওভাবে ওই সিলেবাস গুলোই ফলো করে পড়াবে যাতে আপনি পরীক্ষায় পাশ করেন এবং লাইসেন্সটা নিতে পারেন। তাদের মেইন টার্গেটটা থাকে এটা, এবং জব অপরচুনিটি তারাই দিয়ে দেয়। আচ্ছা, আপনাদের যখন এই পোল্যান্ডের লাইসেন্সিং প্রোগ্রাম সম্পর্কে যখন আমি একটু স্টাডি করছিলাম, তো সেখানে হচ্ছে আমি দেখলাম যেখানে ইউএসএ থেকেও হচ্ছে আই থিঙ্ক এটা একসেপ্টেবল ইন সাম কেসেস, নাকি ইউএসএ তে হচ্ছে তারা যে লাইসেন্সিং যে এক্সামটা থাকে আমেরিকার, সো ওইটার জন্য কি তারা এখান থেকে প্রিপেয়ার করে বা এই ধরনের কিছু কি আছে, যে নাকি এটা শুধুমাত্র হচ্ছে ইউরোপ বেসড এক্সামের জন্য তারা ভাবে প্রিপেয়ার করায়? থ্যাংকস ফর দ্য কোয়েশ্চেন। বেসিক্যালি ইনস্টিটিউট হচ্ছে আমেরিকান পলিসি একাডেমি। সো এটার একটা ক্যাম্পাস হচ্ছে ইউএসএ তে এবং আরেকটা ক্যাম্পাস হচ্ছে পোল্যান্ডে। সো যে প্রফেসররা যারা ওদেরকে পড়াবে তারা বেসিক্যালি হচ্ছে ইউএস এর এবং সাম অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ এর। সো ওর ক্যান্ডিডেট যখন ইউরোপিয়ান, ওরা যেভাবে কারিকুলামটা বানিয়েছে সেটাতে ওরা এক্সামটা যদি পাশ করে, সো দে আর কোয়ালিফাইড ফর ইউরোপ প্র্যাকটিস। অ্যাট দ্য সেম টাইম এই কারিকুলামটা ওরা এভাবে সাজিয়েছে যে ইউএসএমএলই একটা এক্সাম আছে যেটা ইউএসএ যেতে, ইউএসএমএলই ইজ এ কাইন্ড অফ এক্সাম ফর গেটিং দ্য লাইসেন্স ফর ইউএসএ। সো তারা ওভাবেই কারিকুলামটা সাজিয়েছে যে এক ঢিলে দুই পাখি মারা, মানে এই পড়া দিয়ে সে আবার ইউএসএমএলই এক্সামটাও দিতে পারবে, যদিও এটার একটা আলাদা খরচ আছে সেটা তাকে বহন করতে হবে। সো যেটাই হোক না কেন সে ইউএসএমএলই, মানে আমি একটা পড়া দিয়ে আমি দুটো পরীক্ষা দিতে পারছি। কষ্ট করে আলাদা প্রিপারেশন নিতে হচ্ছে না। এটাই কারণ যেহেতু এটা আমেরিকান একাডেমি, সো ওরা কারিকুলামটা এভাবে সাজিয়েছে যে একটা ক্যান্ডিডেট তারা যদি ইউএসএ আসতে চায় ইউএসএ এক্সাম দিয়ে আসতে পারে, অথবা তারা যদি ইউরোপে থাকতে চায় ইউরোপিয়ান। সো এই থেকে ইউএস এর একটা বড় সুযোগ তারা পাচ্ছে। ইটস এ রিয়েলি গুড অপরচুনিটি, কারণ এই যে এক্সাম প্রিপারেশনে মেডিকেল সেক্টরে যেটা দেখা গেছে যে এক একটা কান্ট্রিতে সুইচ করতে গেলে তাদের লাইসেন্সের জন্য যে প্রিপারেশনটা ইট টেকস আ লট অফ টাইম অ্যান্ড ইটস ভেরি এক্সপেন্সিভ এই এক্সামস গুলো। সো দেখা যাচ্ছে যে আপনার সময়ও যাচ্ছে, টাকাও যাচ্ছে, কিন্তু আশানুরূপ ওই রেজাল্টটা যখন আসে না তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। সো বেশিরভাগ ডক্টররাই কিন্তু এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ তারা ফেস করে, যে আমাকে এখানে আমি যেখানে আছি রাইট নাও, যদি আমরা বাংলাদেশের কথাই বলি, যে বাংলাদেশে সে অলরেডি রানিং ডক্টর অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাকে এখানে পেশেন্ট দেখতে হচ্ছে যারা কিনা সার্জন, তাদেরকে অপারেশনও তারা টাইম চলে যাচ্ছে। সো পড়াশোনার জন্য যে আলাদা সময়টা বের করা এটাই ডিফিকাল্ট হয়ে যায়। তার উপরে যদি আবার কষ্ট করে ম্যানেজ করার পরও যদি লাইসেন্সের জন্য রেজাল্টটা ভালো না আসে তখন কিন্তু টাকাও গেল, সময়ও গেল, মাঝখানে কিছুই হলো না। সো যেহেতু পোল্যান্ডে আসলে এটা খুব ভালো একটা অপরচুনিটি, ওখানে সে পড়াশোনাও করছে আবার পেইড ইন্টার্নশিপের মধ্যে একটা তার সুযোগ আছে, অ্যাট দ্য সেম টাইম হি ইজ গেটিং প্রিপেয়ার্ড ফর দ্য ইউএস মেডিকেল লাইসেন্সিং এক্সাম। ইটস রিয়েলি গুড। আচ্ছা আপু, এবার যদি আমরা বলি যে এই প্রোগ্রামটাতে এনরোল করার জন্য আসলে এলিজিবিলিটিটা কি কি থাকা লাগবে, রিকোয়ারমেন্টটা কি? এটা এমবিবিএস যারা পাশ করে বের হয়েছে, হ্যাঁ, তারাও অ্যাপ্লাই করতে পারে স্টুডেন্ট। যারা বিএমডিসি অলরেডি লাইসেন্স নিয়ে ফেলছে তারাও অ্যাপ্লাই করতে পারে। আর যারা মনে করছে যে না আমি অলরেডি জব করছি, আই ওয়ান্ট টু মেক এ বেটার ফিউচার, তখন তারাও অ্যাপ্লাই করতে পারে। সো ইটস এ কম্বিনেশন অফ লাইক ফ্রেশ গ্রাজুয়েট টু এক্সপেরিয়েন্সড পারসন, এনিওয়ান ক্যান। গ্রাজুয়েট বলতে হচ্ছে তারা কি পারবে যে ধরেন আর কয়েক মাস বাকি আছে আমার কমপ্লিট হতে, আমি এখন সেকেন্ড থার্ড ইয়ার থেকে স্টুডেন্ট যদি চায় তারা এই প্রোগ্রামে ঢুকতে পারবে। কিন্তু একটা বিষয় হচ্ছে সে যদি, যে থার্ড ইয়ারের স্টুডেন্ট, সে যদি এই প্রোগ্রামে ঢুকে সে কিন্তু বিএমডিসি লাইসেন্সটা পাচ্ছে না। সো এটা একটু তাকে মেক শিওর করতে হবে যে আমি যদি এখন ইউরোপে গিয়ে পড়াশোনা করলাম, ওখানকার লাইসেন্স পেলাম, কিন্তু সে যদি আবার বাংলাদেশে এসে প্র্যাকটিস করতে চায়, এই লাইসেন্স সেখানে অ্যাকসেপ্টেবল কিনা এটা তাকে একটু ফাইন্ড আউট করতে হবে। আর যদি লাইসেন্স অ্যাকসেপ্টেবল না হয় সেক্ষেত্রে তাকে আবার বিএমডিসি লাইসেন্স নেওয়ার জন্য এক্সাম দিতে হবে। হ্যাঁ, সো আমাদের দেশেও সেম। ওটা তাদের জন্য, যদি কেউ চিন্তা করে যে না আমি ওখানে পড়াশোনা করলাম, কয়েক বছর কাজ করলাম, তারপর আমি দেশে চলে আসলাম, দেশে এসে প্র্যাকটিস করলাম, সো তাকে বিএমডিসি লাইসেন্সটা আর কি ওটা নিয়ে একটু চিন্তা করতে হবে, সে যে আগে যাওয়ার আগে করবে নাকি আসার পরে করবে। আচ্ছা, আর এছাড়া হচ্ছে আমাদের তাহলে টিউশন ফি, যেটা সব থেকে বড় টেনশন থাকে সবার, যে কেমন খরচ হয়, কারণ ইউরোপে বলতে দেখা যায় অনেকে কিছু কিছু জায়গায় ইউরোপে ইট টেক্স মোর দেন 15 lakhs, আবার ইউরোপে কিছু জায়গা আছে যে 10 লাখ 12 লাখ, মানে মিনিমাম এটা খরচ একটা হয়। সো এই প্রোগ্রামটা, আর মেডিকেল সেক্টরে তো আমরা সবাই জানি যে অনেক এক্সপেন্সিভ, সেটা বাংলাদেশে হোক বা পৃথিবীর যে দেশেই হোক না কেন। তবে পোল্যান্ডের এই প্রোগ্রামটাতে আসলে খরচটা কেমন? পোল্যান্ডের এই প্রোগ্রামেও খরচ আছে, খরচ যে নাই তা না।
2 বছরের প্রোগ্রামে ইউজুয়ালি 25,000 ইউরো আসে, বাট তারা একটা স্কলারশিপের সুযোগ দিচ্ছে। ইফ এ স্টুডেন্ট ইজ কামিং ফ্রম মেডিকেল ব্যাকগ্রাউন্ড, তখন তারা 10,000 ইউরো পর্যন্ত স্কলারশিপ দেয়। দ্যাট মিনস 25,000 থেকে 10,000 যদি স্কলারশিপ পায়, তাহলে তার টিউশন ফি হয়ে যাচ্ছে 15,000 ইউরো। আর একটা বড় সুযোগ যেটা না বললেই না, সেটা হচ্ছে সাপোজ একটা স্টুডেন্ট বা একটা ক্যান্ডিডেট, সে 2 বছর পড়াশোনা করে সে লাইসেন্সটা পেল। এখন সে কি হুম। করবে? এখন সে যদি চায় সে জব করতে পারে, অথবা সে যদি মনে করেন আমি স্পেশালাইজেশন করতে চাই, আমি স্পেশালিস্ট হতে চাই, তাহলে তার এই 2 বছরের প্রোগ্রামের পর সে যদি স্পেশালাইজেশনের কোর্সে ভর্তি হয়, তাহলে সেটা ফ্রি। 6 বছর লাগে স্পেশালিস্ট হতে, এবং সেটা সম্পূর্ণ ফ্রি। নট অনলি ফ্রি, তারা তাকে পে করবে। সো ইটস আ কাইন্ড অফ জব। সো দে আর গেটিং a job with specialization course for free. At the same time, they're becoming specialist. So it's a good future for them. এবং সো তখন 10,000 স্যালারি পার ইয়ার নাকি ফুল প্রোগ্রামটা 2 ফুল বছরের? প্রোগ্রাম, এটা ফুল প্রোগ্রামের। তো পার ইয়ার সেই হিসেবে বলতে গেলে আসলে 5,000 ইউরো পড়ছে। সো বাংলাদেশি টাকা আনুমানিক অ্যারাউন্ড 7 lakhs, 6 to 7 lakh। After scholarship, it comes around 15,000 euro after scholarship. হ্যাঁ, সো এটাকে যদি আপনি 2 বছরের, শুধু তা না, আপনি তো 11 মাস থিওরি পড়ার পর 13 মাস যেটা, সেটাতে আপনি এমনিও পে পাচ্ছেন। সো আপনি যা খরচ করছেন, আপনি কিন্তু একটা ইনকামও করে নিচ্ছেন কভার হয়ে during যাচ্ছে। your study. That is the good thing. ইয়া। So আর পার্ট টাইম জবের এখানে কি অপরচুনিটি আছে? পার্ট টাইম সবাই জব করতে পারে, মেডিকেল ফিল্ডে জব পেয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে ওখানেও কি রেস্ট্রিকশন যে উইকলি 20 আওয়ার্স Yes, করতে এটা পারবে? সব জায়গায়, হ্যাঁ, স্টাডি ভিসায় সবসময় রেস্ট্রিকশন 20 আওয়ার্স। আর এখন যদি বলি লিভিং এর ব্যাপারটা, যেহেতু সে মেডিকেল লাইনে পড়াশোনা করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি তাকে ওই ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে কি কোনো ডরমেটরি ব্যবস্থা করা হবে নাকি হচ্ছে আমরা তাকে? ডরমিটরি, হ্যাঁ, অ্যাকোমোডেশনের একটা সাপোর্ট তারা দেয়। আর এছাড়া আমাদেরকে বলা হয়েছে যদি কোনো গ্রুপ অফ স্টুডেন্টস যদি যেতে চায়, লাইক 5 জন বা 10 জন একসাথে যদি যেতে চায়, তাহলে সেখানে ডরমিটরি ফ্রি করে দেবে ওরা। আচ্ছা, ওই গ্রুপের জন্য ফ্রি হয়ে যাবে তখন? জি, ফ্রি হয়ে যাবে। অ্যাকোমোডেশন ইজ এ ভেরি বিগ কস্ট। যারা বাইরে আমরা থাকি, এখানেই সবচেয়ে বড় খরচটা চলে যায় আমাদের ইনকামের। তো সেটা যদি ফ্রি হয়, তাহলে তো আর কথাই নেই। ডেফিনেটলি। আচ্ছা, দ্যাটস আ রিয়েলি গুড থিং যে অ্যাকোমোডেশন আসলে একটা গ্রুপের জন্য ফ্রি হয়ে যাচ্ছে। আম, আচ্ছা, এখন আমাদের পরবর্তী কোয়েশ্চেন আমার যেটা থাকবে সেটা হচ্ছে প্রসেসিং এ কেমন সময় লাগতে পারে? আচ্ছা, এখন আমরা যাদের এটা সাধারণত বছরে দুটো সময় হয়, একটা হচ্ছে ফেব্রুয়ারি, একটা হচ্ছে সেপ্টেম্বর। তো আমরা এখন জি। যেই অ্যাপ্লিকেশন গুলো কালেকশন করছি, সেটা হচ্ছে সেপ্টেম্বরের জন্য। সো ক্যান্ডিডেট যারা অলরেডি ডকুমেন্ট এখন আমরা যারা যারা জমা দিয়ে দিচ্ছে, তাদের ফাইল আমরা প্রিপেয়ার করছি, যাতে তারা সেপ্টেম্বর সেশনটা ধরতে পারে। আচ্ছা, সো হিসাব করলে হচ্ছে অ্যারাউন্ড 5 to 6 মান্থস এর মধ্যে তার জি, অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে যাবে। জি। স্কলারশিপের জন্য যারা অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য কি কোনো স্পেসিফিক টাইম আছে যে এই মাসে বা এই সময়ের ভেতরে, যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য যাবে? আনফরচুনেটলি স্কলারশিপের ডেডলাইন ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত ছিল, এখন নেই। তারপর আমাকে বলা হয়েছে যদি ক্যান্ডিডেট তার হাই প্রোফাইল দিতে পারে, ইট ডিপেন্ডস অন দেম। স্কলারশিপ ইজ টোটালি ডিপেন্ড অন দ্য ইউনিভার্সিটি, অনেক সময় দিয়ে দেয়, কিন্তু ডেডলাইন শেষ হয়ে গেছে। সো যদি তারপরে তো অ্যাপ্লিকেশন নেক্সট আসে, এর জন্য কখন ডেডলাইন হতে পারে? ডেডলাইনটা ধরেন যারা হয়তো বা যেতে পারছে না, ফেব্রুয়ারি 2026 ফেব্রুয়ারিতে হচ্ছে সেশনটা ধরতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ওদের পেপারস প্রসেসিং এখন ওরা কবে থেকে স্টার্ট করতে পারে, ইনক্লুডিং দ্য যদি স্কলারশিপ? যদি সেপ্টেম্বরে সেশন ধরতে চায়, তাহলে এখন অ্যাপ্লিকেশন দিবে। আর যদি পরের বছর ফেব্রুয়ারিতে করতে চায়, তাহলে অবশ্যই তাকে অক্টোবর থেকে তারা অ্যাপ্লিকেশন জমা দিবে আমাদের কাছে। দেন আচ্ছা, স্কলারশিপ তখন থাকে একটা। স্কলারশিপের তো রাউন্ডটা যারা 1 মাস থেকে 2 মাসের ভিতর থাকে। তো বুঝতে জানুয়ারিতে পারে। স্টার্ট হয়েছিল, ফেব্রুয়ারির মধ্যেই শেষ করে ফেলছে ওরা। আচ্ছা, তো দর্শক আপনারা যারা হচ্ছে এই বছর 2025 সেপ্টেম্বরে যেতে চান পোল্যান্ডে আমাদের এই প্রোগ্রামটাতে, তারা অবশ্যই এখনই আপনাদের পেপার সাবমিট করতে পারেন। স্কলারশিপের ব্যাপারটা যেহেতু টাইম চলে গেছে, তারপর আপনারা আপনাদের প্রোফাইলের উপর ডিপেন্ড করবে যে ইনস্টিটিউট আপনাকে দিবে না কিনা। আমরা বলবো যে আপনি একবার
প্রোফাইলটা হচ্ছে আপনার যে ফাইলটা আছে সেটা জমা দিয়েই দেখেন, হয়েও যেতে পারে স্কলারশিপ। আর যারা কিনা এই বছরে পাচ্ছেন না, নেক্সট ইয়ারে অর্থাৎ 2026-এর হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকে যারা ভর্তি হতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন, তারা হচ্ছে আপনাদের সমস্ত কাগজপত্র যা কিছু আছে অক্টোবরের মধ্যে রেডি করে আপনারা হচ্ছে ইআইএমসি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে অ্যাড্রেসও দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন, এবং আমাদের ইমেল আইডি আছে, ইমেল আইডিতেও আপনি হচ্ছে আপনার যত কোয়েরিজ আছে সেগুলো মেইল করে জানাতে পারবেন। আপু, থ্যাংক ইউ সো মাচ আজকে হচ্ছে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদের এখানে ইন্ট্রোডিউস করার জন্য। আমার শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই প্রোগ্রাম বা এই অপরচুনিটিটা নিয়ে আসলে যারা যাবে বা যারা ভাবছে যাবে কি যাবে না, এখানে আসলে লাভটা কি? খুব বেশি কি পার্থক্য? লাইক আমি বাংলাদেশে অ্যাজ এ ডক্টর আমি যে যতটুকু অপরচুনিটিস পেতে পারি, পোল্যান্ডে গেলে কি আমার খুব বেশি এখানে লাভ হবে? অপরচুনিটিস কি বেড়ে যাবে? বা অ্যাডভান্টেজ, প্রোজ এন্ড কনস, এই জিনিসগুলো নিয়ে যদি একটুখানি বলতেন। ইটস এ গুড কোয়েশ্চেন, কেন পোল্যান্ড যাবে? আচ্ছা, বাংলাদেশে যদি আপনি একটা ডক্টরের স্যালারি চিন্তা করেন, 30,000 থেকে শুরু করে হাইয়েস্ট 1 লাখ টু 1,50,000 পর্যন্ত যায়, স্পেশালিস্ট ক্যাটাগরিতে যদি যায়। ওয়াইলেস ইফ ইউ কাম টু ইউরোপের জব স্যালারি শুরু হয় 6 লাখ থেকে। সো 6 লাখ অনওয়ার্ডস, স্পেশালিস্ট হলে 10 লাখে চলে যায়। সো ইজ এ হিউজ স্যালারি। আর স্যালারি থেকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার ফ্যামিলির। কি সুবিধা? বাচ্চা কাচ্চা লেখাপড়া সম্পূর্ণ ফ্রি পোল্যান্ডে। তারপর তাদের মেডিকেল হেলথ কেয়ার সম্পূর্ণ ফ্রি। সো বেসিক্যালি দেখেন, আপনি হেলথ কেয়ার এবং মানে বাচ্চা কাচ্চা লেখাপড়া যেটা, সেখানে কিন্তু আমাদের মেইন ইনকামটা ওখানেই চলে যায়। So আপনি হ্যাঁ, যদি দুটো ফ্রি পান, তাহলে আপনি গভর্নমেন্টে ট্যাক্স দেওয়ার পরও যে লাইফস্টাইলটা আপনি লিড করবেন, উইচ ইজ ভেরি গুড। আপনি একটা খুব স্ট্যান্ডার্ড লাইফস্টাইল, একটা খুব পিসফুল লাইফ লিড করবেন। অ্যাজ ইউ নো, ইউরোপের দেশের সবকিছুই সুন্দর। এখানকার শাসন ব্যবস্থা থেকে শুরু করে সিকিউরিটি, সিকিউর কান্ট্রি। সো ডেফিনেটলি আমি যেটা বললাম যে একটা খুব ভালো ওয়ার্ক মতো লাইফ থাকে। ব্যালেন্স যেটা খুবই খুবই ভালো, এবং লেখাপড়ার মান অনেক উন্নত। আপনার নিজের কথা শুধু বলছি না, আপনারা তো পড়াশোনা করে আপনারা তো একটা লাইফ লিড করবেনই, কিন্তু আপনার ফিউচার জেনারেশনের জন্য যে আপনি একটা সুন্দর উপহার দিতে পারেন, যে না, আমার বাচ্চা একটা ভালো পরিবেশে মানুষ হচ্ছে, ভালোভাবে লেখাপড়া করছে, আপনাকে যে স্ট্রাগলটা করতে হচ্ছে সেটা ওকে নাও করা হতে পারে, সেটা আপনি ওর পথটা সোজা করে দিলেন। So আমরা যারা কিন্তু বাইরে আসি, মেইনলি আমরা আমাদের কথা চিন্তা করে আসি না, আমরা আমাদের ফিউচার জেনারেশনের চিন্তা করি। যারা একটা ভালো এডুকেশন পাবে, ভালো একটা লাইফস্টাইল লিড করবে, যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে, এবং সবচেয়ে বড় কথা, এখানে স্টুডেন্টরা সবাই পার্ট টাইম জব করে, সবাই কাজে কোনো ভেদাভেদ নাই। So একটা উন্নত মন মানসিকতা নিয়ে তারা বড় হবে। সো স্যালারি তো এটা এখানে কিছুই না, কম্পেয়ার টু এ গুড লাইফস্টাইল অ্যান্ড এভরিথিং। সো এই Definitely. সব দিক দিয়ে এর জন্যই আমরা সবাইকে বলছি, যেখানে ডিমান্ড আছে আপনি সেখানে অ্যাপ্লাই করেন, রাদার দেন এখানে ওখানে ছোটাছুটি না করে পরীক্ষার পর পরীক্ষা দিলেন। আমার নিজস্ব অনেকগুলো ক্যান্ডিডেট আছে যাদেরকে আমি দেখেছি অস্ট্রেলিয়াতে এএমসির জন্য 3-4 বার পরীক্ষা দিয়েছে, বছরের পর বছর প্র্যাকটিস করছে, এবং লাখখানেক খরচ তার চলে গেছে অলরেডি, কিন্তু এএমসি পাস করা ইজ ভেরি হার্ড। সেম উইথ ইউএস এর অনেক ক্যান্ডিডেট তারা সাফার করছে। সো আমি ডাইরেক্ট ইউএসএ অ্যাপ্লাই করে যদি না যেতে পারি, আমি ইউরোপ হয়ে যাই, মানে এই প্রোগ্রামটাকে ইউএস এর জন্য প্রিপেয়ার করবে, যেহেতু এটা আমেরিকান পলিসি একাডেমি, সো ইটস এ আমেরিকান কলেজ, সো তারাই তাকে হেল্প করবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা যে প্রশ্ন আর কি করা হয়নি, সেটা হচ্ছে পড়াশোনা যারা এখানে করবে একাডেমিতে, তাদের মোড অফ ল্যাঙ্গুয়েজটা কি হবে? ইংলিশে হবে নাকি পোলিশ ল্যাঙ্গুয়েজে? এটা সম্পূর্ণ ইংলিশ হবে, কিন্তু পলিশ ওরা শিখাবে ফ্রি। ওরা চায়, আচ্ছা। এটা ইউরোপের একটা কালচার, যে ওরা ওদের ল্যাঙ্গুয়েজকে খুব রেসপেক্ট করে, ল্যাঙ্গুয়েজটাকে খুব রিজার্ভ করে, প্রিজার্ভ করে। তো কেউ যদি আসে, তারা মাস্ট এটা ফ্রি শিখাবে, ওর কোর্সের ভিতরেই শিখাবে মেডিকেলের টার্ম গুলো পলিশ ল্যাঙ্গুয়েজে। কারণ সে পড়াশোনা শিখলো ইংলিশে, কিন্তু পেশেন্ট আসলো পোল্যান্ডের, তো তার তো কথা বলতে হবে। ইয়া, সেম উইথ ডেফিনেটলি। ডেনমার্ক, হ্যাঁ। সো অফকোর্স তাকে ল্যাঙ্গুয়েজটা ফ্রি শিখিয়ে দিবে তারা। And after আইএলটিএস আছে এখানে আইএলটিএস যে এর বাংলাদেশ? এখানে, না না, আইএলটিএস এর এখানে কিছু নাই। বিটি লেভেলের ইংলিশ জানতে হবে। আইএলটিএস থাকলে ভালো, সেটা ভালো, না থাকলে কোনো সমস্যা নাই।
তার মোড অফ ইনস্ট্রাকশন যেটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশ প্রোভাইড করে তাহলে IELTS এর এই প্রোগ্রামে বেসিক্যালি ইংলিশ নিয়ে এত কোনো ঝামেলা নেই। আচ্ছা, আর ইন্টারভিউ, এমবেসিতে কি ইন্টারভিউ ফেস করতে হবে? না না, এমবিসিতে ইন্টারভিউ ফেস করতে পারে। অনেক সময় অনেক ক্যান্ডিডেটের ফাইল যদি ওরা মনে করে যে না, আমরা ইন্টারভিউ নিব, সেক্ষেত্রে নিতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে ক্যান্ডিডেটের যেহেতু ইটস এ রিয়েলি গুড থিং যে তার আইএলটিএস নিয়ে টেনশন করতে হচ্ছে না, কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে তার এখন হ্যাঁ ঝামেলা হচ্ছে না। আহ সে যদি চায় তাহলে বাংলাদেশ থেকেই তো তার যখন পেপারস প্রসেসিং হচ্ছে তখনই সে পোলিশ ল্যাঙ্গুয়েজটা একটুখানি শেখা শুরু করতে পারে, যেন ওখানে গিয়ে তার জন্য ইজি হয়ে যায়। এন্ড যেহেতু ইংলিশেই পড়াশোনা, সো এটা তার জন্য অনেক আসলে সুবিধা যে ওখানে গিয়ে নতুন ভাষা শিখে সেই ভাষার মেডিকেল ভাষায় পড়াশোনা করাটা এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই জায়গা থেকে যেহেতু ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ওখানে ইংলিশেই পড়াশোনার, সো দ্যাটস এ রিয়েলি গুড থিং। ক্যান্ডিডেট কি তাহলে সাথে করে তার কোনো স্পাউস বা ফ্যামিলি কি নিয়ে যেতে পারবে নাকি পরবর্তীতে গিয়ে নিতে হবে? আমরা ইউজুয়ালি আগে মেইন অ্যাপ্লিকেন্ট তার ফাইল প্রসেসিং করি, তার ভিসা যখন হয়ে যায় তখন আমরা বাকি ক্যান্ডিডেট, বাকি যে ডিপেন্ডেন্ট স্পাউস থাকে তাদেরটা অ্যাপ্লাই করি। সো ওরা একসাথে যেতে পারে বেসিক্যালি। আচ্ছা, মানে সো ক্যান্ডিডেট আগে ভিসা তার কনফার্ম হয়ে গেলে, তো এমন না বাকি যে তাকে চলে যেতে হবে, সে না না, যাওয়ার family। আচ্ছা, দ্যাটস এ গুড থিং। এটা আসলে সত্যি অনেক ভালো একটা অপরচুনিটি যারা কিনা মেডিকেল সেক্টরে আছে। কারণ এই বেশিরভাগ জায়গাতে হয় কি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে ফ্যামিলি একই সাথে হচ্ছে ফ্লাই করা যায় না। সো এইটা একটা আসলে খুব বড় সুবিধা যে সে সাথে করে নিয়ে যেতে পারছে তার স্পাউস, এবং যদি বাচ্চা কাচ্চা যাদের আছে তাদেরকে নিতে পারছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে হচ্ছে আপনার ওখানে অলরেডি ইটস ভেরি লেট, সো আজকে আর আমাদের সেশনটা টানবো না। দর্শক, আমাদের নেক্সট সেশন হচ্ছে খুব দ্রুত চলে আসবে আমাদের পেজে, আপনারা দেখতে পারবেন। এবং হচ্ছে আপনাদেরকে হচ্ছে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর ইআইএমসি পেজে হচ্ছে আপনারা নক দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন আপনার যত প্রশ্ন আছে এই প্রোগ্রাম সম্পর্কে কিংবা অন্য কোনো প্রোগ্রাম সম্পর্কে, যেমন ডেনমার্কের প্রোগ্রাম চলছে। সো সেখানেও যদি আপনাদের যারা হেলথ কেয়ারে আছেন আপনাদের যা যা কোয়েরিজ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের অফিসেও ভিজিট করতে পারবেন। থ্যাংক ইউ স্বপ্নম আপু, আজকে আপনাকে এত সুন্দরভাবে এই প্রোগ্রামটা বোঝানোর জন্য। আমাদের নেক্সট সেশনে আপনার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।